উড়ান পাঠশালার পক্ষ থেকে আমরা যে এসএলএসটি ক্লাস করছিলাম এবং এই পর্বের যে হিস্ট্রি আমাদের ক্লাস 9, 10, 11, 12 এর ক্লাস চলছিল, সেখান থেকে আমরা একটা শেষ পর্যায়ে চলে গেছি এবং শেষ পর্যায়ে এমন একটা জায়গায় গেছি যেখানে পাস আর অনার্সের লাস্ট কমন একটা জায়গা আমরা পড়াবো। খুবই সামান্য, সেখানে হচ্ছে এই আফ্রিকা ব্যবচ্ছেদটা আমাদের পাস আর অনার্সে কমন, কিন্তু এখানে শিল্প বিপ্লব বা শিল্প বিপ্লবের সঙ্গে সঙ্গে সমাজতন্ত্র এই যে ম্যাটারটা রয়েছে এটা কিন্তু অনার্স, এটা মাথায় রেখে আমাদের পড়তে হবে। যা হোক, আমরা একটু বলে দিই যে সমাজতন্ত্রবাদ আর শিল্প বিপ্লব কিভাবে এসেছিল। তার শুরুটা বলতে গেলে যে 1740 থেকে 1760 এই যে টাইমটা শিল্প বিপ্লবের একটা বড় সময়, এবং যে সময়টাকে ধরে আস্তে আস্তে যে আমাদের যন্ত্রশিল্প, কারিগরি শিল্প এবং তারপরে হচ্ছে বাজার, তাই তো? এই বাজার কথাটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানে বাজার থেকে উপনিবেশ, আর উপনিবেশ থেকে আমাদের যেটা হয়েছিল একটা সীমাহীন লোভ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর মধ্যে আমাদের কি করতে থাকে, বাড়তেই থাকে। এবং উত্তরোত্তরও যখন এটা বাড়তে থাকে তখন কি হয়ে যায়, তখন হয়ে যায় এই সাম্রাজ্য নিয়ে একটা কাড়াকাড়ি পড়ে যায়। এবং এই সাম্রাজ্য নিয়ে যে কাড়াকাড়ি পড়ে যায়, যার একটা বড় এফেক্ট হচ্ছে আমাদের কি ছিল, প্রথম বিশ্বযুদ্ধ। এটা আমরা একদম ইন জেনারেল এটা জেনে রাখবো। এটার জন্য কোনো মুখস্থ করার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, একটা কনসেপ্টে আমাদের থাকতে হবে। এবং এইখানে তোমরা দেখে নাও যে শিল্প বিপ্লবটা আমাদের হয়েছিল ইংল্যান্ডে প্রথম, এটা আমরা জানি। কিভাবে হয়েছিল সেটা একটা জেনারেল আইডিয়া আমাদের আছে, যে এখানে আমাদের যে নদীপথ, এখানের যে ভৌগোলিক সীমানা, এখানে যে আমাদের একই সঙ্গে কি বলবো একটা বাজার, বড় বাজার, এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে এখানকার যে সুলভ শ্রমিক, এটা আমরা একই সাথে পেয়েছিলাম কোথায়, ইংল্যান্ডে। যার জন্য এখানে যদি আমরা 1740 থেকে 60-এর মধ্যে আমাদের ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বা শিল্প বিপ্লবের সূত্রপাতটা ইংল্যান্ড আমরা দেখি, সেটা খুব দ্রুত যখন আমরা দেখি প্রায় 40 থেকে 60 নয়, 60 থেকে 80 এই টাইমটার মধ্যে অনেক বেশি কি হয়ে যায়, আমাদের গ্রোথ, উৎপাদনটা বাড়িয়ে দেয়, তাই তো? সেই সময়টাকে আমরা বলি টেক অফ। তাহলে টেক অফ একটা ইংরেজি শব্দ, তাই তো? এটা ইডিয়ামে ইউজ করা হয়। তাহলে ইংরেজিতে টেক অফ মানে হলো যখন একটা এরোপ্লেন, তাই তো, একটা উড়োজাহাজ যখন মাটির থেকে ঘষতে ঘষতে আস্তে আস্তে যখন স্পিডটা নিয়ে নেয়, এবং স্পিডটা নেওয়ার পরে সে কিন্তু কি করে, আমাদের মাটি ছেড়ে শূন্যে উঠে যায়, তাই তো? এই যে মাটি ছেড়ে শূন্যে উঠে যাওয়ার মুহূর্তটাকে আমরা বলি টেক অফ। এবার হিস্ট্রিতে এই টেক অফের ব্যাখ্যাটা হচ্ছে এরকম, যে উৎপাদনটা এমন জায়গায় চলে গেল যে সেটা হচ্ছে ধরাছোঁয়ার বাইরে চলে গেল। সেই পর্বটা এসেছিল আমাদের ওই 1760 থেকে 1780, তাই তো? ফিলিস ডিন এই সময়টাকেই মেনশন করছে। যাই হোক, তাহলে আমি এখানে যা যা বলেছিলাম সবই এখানে লেখা আছে। এবং আমাদের অষ্টাদশ শতকের মধ্যভাগে ইংল্যান্ডের প্রথম শিল্প বিপ্লব দেখা যায়। তাহলে এখানে তোমার যদি মনে থাকে যে 1740 না 1750 না 1760, যখন মনে থাকবে না তখন তুমি অষ্টাদশ শতকের মধ্যভাগে বলেই তুমি এখান থেকে কুইট করবে। যাই হোক, এবার দেখো তারপরে যেটা বলবার আছে, যে আমি বলে দিলাম যে প্রাকৃতিক পরিবেশ, কাঁচামালের একটা বিরাট সুবিধে এই সময় ছিল, সরকারি পৃষ্ঠপোষকতা পাওয়া গেছিল এই সময়, উন্নত যোগাযোগ ব্যবস্থা, এবং সেই সময় শিল্পপতিরা কি দিয়েছিল, ইনভেস্ট, তাই তো? লগ্নি করেছিল, লগ্নি। সে মূলধন লগ্নিটা একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। এবং সেই সময় কিন্তু ইংল্যান্ডের ডেমোগ্রাফি, মানে যেটাকে আমরা বাংলায় বলি জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল, যার জন্য ইংল্যান্ডে শিল্প বিপ্লব অন্যান্য জায়গা থেকে অনেক বেশি দ্রুতগামী হয়েছিল। তাই এবার তোমরা বলতে পারো, স্যার ইংল্যান্ডে শিল্প বিপ্লব দ্রুতগামী হলো, তাহলে রাশিয়াতে কেন এত ধীরে ধীরে হলো? স্যার ফ্রান্সেই বা ধীরে ধীরে হলো কেন? ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের পূর্ব রাজবংশের রাজত্বকাল, তাই তো? সেই সময়টা তোমরা নিশ্চয়ই দেখেছো, একটা শিল্প বিপ্লব যখন এসছে আর তার কিছু বছরের মধ্যেই চলে এসছে ফ্রান্সের বিপ্লব 1789। তাহলে আমরা যদি 1760 থেকে 1780 এই 20টা বছরের হিসেব করি, তার সঙ্গে 9 বছর যোগ দিই, তাহলে ফ্রান্স কি করবে? দেশ সামলাবে? আমাদের দেশের প্রতি বিপ্লব দমন করবে? কৃষক বিদ্রোহ দমন করবে? কি করবে? ঠিক আছে, বা বহিঃশত্রুর আক্রমণ দমন করবে?
তাহলে এটাকেই তাকে জোর দিতে হবে। তাহলে সেখানে কি হয়ে গেল, শিল্প বিপ্লব। আমাদের একটু একটু করে যন্ত্রপাতি এলে, রাজাদের নিজস্ব উদ্যোগ থাকলেও সেটা ধীরে হয়ে গেল। নেপোলিয়ন বোনাপার্ট ইচ্ছে ছিল তার, সে নিজেও চেষ্টা করেছিল। ক্যালন বলে একজন অর্থমন্ত্রী, সেও চেষ্টা করেছিল, সেও কিন্তু শিল্পের দিকে উদ্যোগ নিয়েছিল। এবং তারপরে যখন আমরা দেখতে পাই যে লুই ফিলিপকে আমরা দেখতে পাই, বা অষ্টাদশ লুইকে আমরা যখন দেখতে পাই, তখন তারাও চেষ্টা করেছিল, কিন্তু যা হবার হয়ে গেছে, তাই তো। বাজার দখলের দিক থেকে ইংল্যান্ড ধরাছোঁয়ার বাইরে চলে গেছে, এবং এটা ধীরে ধীরে ফ্রান্সে হয়েছিল। এবার আসি রাশিয়ার ব্যাপারটা হচ্ছে পুরোপুরি শাসনকালটা জার, আর জারের শাসন মানেই এখানে সামন্ত প্রথা আছে। তাহলে সামন্ত কারা? বড় টাইপের জমিদার, খুব বড় টাইপের জমিদার। এরা কি করছে? এদের কাছে হচ্ছে সবচেয়ে বড় মূলধন হচ্ছে এখানকার ভূমিদাস বা সার্ফ, তাই তো। সার্ফ মানে হচ্ছে ভূমিদাস। তাহলে এই ভূমিদাসদের কাজে লাগাচ্ছে, ভূমিদাসদের পরে কৃষককে কাজে লাগাচ্ছে। তাহলে কৃষি, জমি, মাটি, এই যে জায়গাটা, এটার মধ্যে ইনভলভ স্বয়ং রাজা এবং তারপরে ওই সামন্ত জমিদাররা, ঠিক। তাহলে এইখানে এবার এলো কি মীর, মানে গ্রামীণ শাসন, সেও ঝুঁকলো কোথায়? এই কৃষকদের ওপরে। এবং যখন বলছে যে সার্ফ বা ভূমিদাসদের মুক্তি হলো, সে ওদেরকে নিয়েও ইনভলভ ছিল। কারা? ওদেরকে নিয়েও ইনভলভ ছিল হচ্ছে আমাদের এই সম্পূর্ণভাবে কি বলবো, জমিদার, রাজা বা আমাদের এই সামন্তরা। তাহলে এখানেও কি হলো, যখন শিল্প বিপ্লব ঢুকছে অনেক ধীরে, কারণ জমির দিকে নজর, কৃষির দিকে নজর, শিল্পের দিকে ওদের নজর নেই, এটাও ধীরে হলো, ঠিক। এই জায়গাটা ক্লিয়ার করো তোমরা, এই জায়গাটা ক্লিয়ার করো, কিচ্ছু মুখস্থ করার জায়গা দরকার নেই, যেরকম ভাবে বলছি সেরকম মনে রাখো। তাহলে এই পয়েন্টগুলো দেখে তোমাকে অ্যান্সার করে দিতে হবে। একটা জারের শাসনের তোমার অসুবিধার জায়গাটা কৃষি জমি, আর ফ্রান্সের দেখালাম বিপ্লব, তাই তো। এই দুটো জায়গায় আমাদের ধীরে করে দিয়েছিল আমাদের শিল্প বিপ্লব। নেক্সট, ফ্রান্সে বিলম্বিত বলে দিলাম, 30 থেকে 60 এর মধ্যেই চেষ্টাটা হয়েছিল। এবার এখানে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে শিল্প শ্রমিকের বৃত্তিতে অনেকের অনাগ্রহ ছিল, যেটা কৃষি জমির মালিকানা বা কৃষি কাজ করাতে মানুষের আগ্রহ ছিল ফ্রান্সে। উন্নত মানের কয়লার একটা অভাব ছিল। এখানে আলসাস আর লোরেন, আবার দুটো জায়গার নাম আমি লিখছি এখানটায়, আলসাস আর লোরেন, এই দুটো জায়গা হাতছাড়া হয়ে যায়। কিভাবে হাতছাড়া হয়েছিল? সেটা হচ্ছে যখন 1870 সালে সেডানের যুদ্ধে বিসমার্ক জিতে গেছিল, ঠিক আছে। এবং সেই যুদ্ধে জেতার পর আমরা যেটা দেখেছিলাম, সেখান থেকে হচ্ছে ফ্রান্সের কাছ থেকে আলসাস আর লোরেন বেরিয়ে গেছিল, সেটা আর কিন্তু ফেরত আসেনি, ঠিক। তাহলে আলসাস আর লোরেন, যেটা খনি সমৃদ্ধ এলাকা, যেটা লোহা, যেটা কয়লা সবই রয়েছে, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছিল, ঠিক। মনে থাকবে এটা। এইবারে আমরা তারপরে চলে যাব হচ্ছে ফ্রান্সের শিল্পায়ন। ষোড়শ লুই, তার অর্থমন্ত্রী ক্যালন, উনি চেষ্টা করেছিল প্রথম, ঠিক আছে। এবং একটা শিল্পায়নের প্রাথমিক কর্মসূচিটাও সেই সময় বাধাপ্রাপ্ত হয়েছিল, ঠিক আছে। টেক অফ বলে দিয়েছি, টেক অফটা হচ্ছে আমাদের 60 থেকে 80 বা 40 থেকে 60 এই সময়টাকে করা হয়, বলা হয় জায়গাটা। এই সময় ফ্লাইং শাটেল হচ্ছে যে কাপড়গুলোকে যে বোনা হয় যন্ত্রের মাধ্যমে, দ্রুত কাপড়গুলো ইজিলি বোনা যাবে, তাই তো। স্পিনিং জেনি, ঠিক। ওয়াটার ফ্রেম মিউল, ওয়াটার ফ্রেমের কাজটা হচ্ছে যেখানে ওই যেটা জলের স্পিডটাকে, তাই তো, মানে জলের গতিটাকে কাজে লাগানো। এবং তার সঙ্গে সঙ্গে ছিল হচ্ছে পাওয়ার লুম আমরা দেখেছি, দ্রুত কাপড় তৈরি করে দেয় পাওয়ার লুমে, ঠিক। এবার এই যে দ্রুত পাওয়ার তৈরি করে দেয় পাওয়ার লুমে, সেখানে হচ্ছে সেই কাপড়ের কোয়ালিটি নিয়ে প্রশ্ন থাকলেও ওটা কিন্তু অনেক দামে কম হতো, ঠিক আছে। এটা হয়েছিল। নেক্সট, এবার আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে বস্ত্র শিল্পে একটা বিপ্লব এসে গেছিল। তারপরে আমরা নেপোলিয়নের কথা বলেছিলাম, যে নেপোলিয়ন মহাদেশীয় অবরোধ ব্যবস্থা যখন করেছিল, তখন ফ্রান্সের প্রোডাক্ট, মানে ফ্রান্সের সমস্ত বস্ত্রবায়ন থেকে শুরু করে যন্ত্রপাতি সবই বিক্রি করতে চেয়েছিল, বিশেষ করে বস্ত্রবায়ন। এবং সেখানে তার প্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের কোনো জিনিস যাতে বিক্রি না হয় তার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার, যে ব্যবস্থা আমাদের নেপোলিয়ন বোনাপার্ট করেছিল, তার উল্টো করে, যখন মহাদেশীয় অবরোধ ব্যবস্থার উল্টো করে যখন তারা কি করলো, কিছু ডিক্রি জারি করলো,
তখন কিন্তু এটা নষ্ট হয়ে গেল। তাই তো, মনে থাকবে? বেশ, তাহলে নেপোলিয়ান চেষ্টা করেছিল, এটা মনে রাখবো। প্রকৃত শিল্পায়ন হয়েছিল কার সময়? লুই ফিলিপের সময়। লুই ফিলিপের রাজত্বকালে প্রকৃত শিল্পায়নটা হয়েছিল। ঠিক আছে, এবং মনে রাখবে 1837 সালে প্রথম রেলপথ তৈরি হয়। যেখানে ভারতের রেলপথ তৈরি হয় 1853, সেখানে ফ্রান্স হয়েছিল 1837, মানে 16 বছর আগে। এবার দেখো ক্রেডিট মোবিলিয়ান আর ক্রেডিট ফসিয়ার, খুব সহজ জিনিস। যখন তোমাকে ব্যাংক টাকা কোনো শিল্পের জন্য তোমাকে ধার দেবে, ঠিক আছে, তখন একটা, আর যখন তুমি নিজে ধার নেবে তখন একটা। তাহলে এটা কি দাঁড়ালো? ক্রেডিট বলছে নতুন শিল্পে অর্থ লগ্নি, তাই তো, বাণিজ্যিক সম্প্রসারণ, এই ক্ষেত্রে তোমার ক্রেডিট মোবিলিয়ান দেওয়া হচ্ছে, মানে আমাদের ব্যাংক দিচ্ছে এটা, তাই তো, মানে টাকা তোমাকে লোন, মানে টাকা তোমার ধার দিচ্ছে যে তুমি বাণিজ্যের জন্য ব্যবসা করবে। আবার যদি তুমি মনে করো যে না, আমি এই টাকাটা ব্যাংকে শোধ দেব এবং সেটার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞ, তখন তুমি কি করছো? সম্পত্তি বন্ধক রেখে শিল্পের জন্য একটা ঋণদানের উদ্দেশ্যে ক্রেডিট ফাঁসিয়ার করছো। ঠিক আছে, তোমার প্রপার্টি, তোমার জমি বাড়ি রেখে, বন্ধক রেখে তুমি কি করছো? যখন ওই টাকা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করছো, তখন ওটা হলো ক্রেডিট ফাঁসিয়ার। বেশ, এবার বিসমার্কের একটা ভূমিকা ছিল। ঠিক আছে, বিসমার্ক কি করেছিল? জার্মানির ব্যাংক ব্যবস্থা পুনর্গঠিত করেছিল। ঠিক আছে, এবং কেন্দ্রীয় সরকারের এখতিয়ারভুক্ত করে দিয়েছিল। ঠিক, এবং একটা শুল্ক সংরক্ষণের একটা নীতিও নিয়েছিল। বেশ, রাশিয়াতে কেন বিলম্বিত হয়েছিল আমি বলিয়ে দিয়েছিলাম, সামন্তবাবু ভূমিদাসদের কথা। আচ্ছা, রুশ জার দ্বিতীয় আলেকজান্ডারের একটা ভূমিকা ছিল। সে যখন 1861 সালে ভূমিদাসদের মুক্তি দিয়েছিল, ঠিক আছে, তখন সেই শ্রমিকরা কলকারখানায় যোগ দিয়েছিল। ঠিক, আর বিভিন্ন অঞ্চলে রেলপথ চালু হয়েছিল এবং রেলপথ নির্মাণকে কেন্দ্র করে লোহা, কয়লা এবং আধুনিক প্রযুক্তির বিস্তারও ঘটেছিল। ঠিক আছে, এবার জার্মানিতে শিল্প বিলম্বিত হয়েছিল কারণ আমি আগেই বলেছিলাম যে ওদের এখানটায় যেটা ছিল শুল্ক প্রাচীরে ভরা ছিল এবং শিল্প শ্রমিক, শিল্পদ্রব্যের চাহিদার খুব একটা ছিল না, কারণ এতটা যুদ্ধ করেছে বিসমার্কের ওই সময়টা। যদি দেখা যায় 1866 থেকে 1870, শেষ 4 বছরে পাওয়ারে আসার আগে, সেখানে অনেকটা টাকা খরচ হয়েছিল এবং যার জন্য এই শিল্প শ্রমিক, শিল্পদ্রব্যের চাহিদার একটা অভাব হয়ে গেছিল, যার জন্য জার্মানি আমাদের কি হয়েছিল? দেরি করে শিল্প এসেছিল। ঠিক আছে, রাজনৈতিক ফল বলতে গেলে এখানে মনে রাখবে আগে যারা জমির মালিক ছিল, মানে ভূস্বামীর পরিবর্তে রাজনৈতিক ক্ষমতা পুঁজিপতি ও শ্রমিক শ্রেণীর হাতে আসতে থাকে। ঠিক আছে, বাজার দখল করার উদ্দেশ্যে উপনিবেশিক সাম্রাজ্যবাদেরও সূচনা হয়। ঠিক আছে, সমাজতন্ত্রবাদ এই সূত্র ধরে ঢোকে। সমাজতন্ত্রবাদ ব্যাপারটা কি? যেখানে বলছে ব্যক্তিগত মালিকানার বিলোপ সাধন। ঠিক আছে, ব্যক্তি বিশেষের পরিবর্তে উৎপাদনের উপাদানের উপর সমগ্র সমাজ বা রাষ্ট্রের কর্তৃত্ব স্থাপন। এইবার এখানে একটা প্রশ্ন আছে, উৎপাদনটা কি স্যার পুরোপুরি রাষ্ট্রের হবে, বা রাষ্ট্রের যে কি বলবো আমাদের একজন প্রেসিডেন্ট বা একজন রাজা তার আন্ডারে হবে? এটা নিয়ে সমাজতন্ত্রে একটা মতভেদ আছে। ওরা মনে করতো যে এগুলো প্রাকৃতিক সম্পদ এবং প্রাকৃতিক সম্পদ থেকে যে উৎপাদন হবে, উৎপাদনের সবচেয়ে বড় অধিকার কার? শ্রমিক। এটা হচ্ছে মূল সমাজতন্ত্রবাদের ব্যাপার। কিন্তু সমাজতন্ত্রবাদের প্রবলেমটা তোমাকে বলে দিচ্ছি, যারা মনে করেছিল যে এগুলো সব শ্রমিকদের হবে, শ্রমিকরা এইভাবেই চলবে, ঠিক আছে, এরকম যে অসন্তোষ বা এরকম কিছু আছে, মালিকানা যেটা আছে সেগুলো থাকবে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই মালিকানার দুর্নীতিটাকে রিমুভ করবার, মানে কি বলবো, রিমুভ করা মানে হচ্ছে এটাকে বিলোপ করবার চেষ্টা সেই সময়ের সমাজতন্ত্রবাদীদের মধ্যে দেখা যায়নি। তাই এদের বলে কল্পনা বিলাসী সমাজতন্ত্রবাদী। তাহলে স্যার বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীকে বা যুক্তিবাদী সমাজতন্ত্রবাদীকে? তাহলে কার্ল মার্কস বলেছিল, দেখো যে তুমি যদি এরকম করবে তাহলে করবার আগে তুমি একবার ভেবে নাও তুমি একটা শোষণহীন পৃথিবী থেকে বেরোতে চাইছো, তারা শ্রমিকদের হাতে পাওয়ার দাও। ঠিক আছে, শ্রমিকরাই উৎপাদনের চাবিকাঠি, শ্রমিকরাই উৎপাদন সবকিছু ঠিক করে দেবে। এবার মালিক থাকবে কি থাকবে না সেটা হচ্ছে মালিক যদি ওদের ভার নেয়, মালিক যদি প্রফিট মানে লাভের ভাগ নেয়, তখন মালিকের প্রয়োজন আছে। শোষণহীন, একটা শোষণহীন পৃথিবীর কথা বলেছিল হচ্ছে
মার্কস কিন্তু সেটা যুক্তি দিয়ে এবং বুদ্ধি দিয়ে। ঠিক আছে, এই জন্য মার্কসের সমাজতন্ত্রবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এবং মার্কস যে দুটো বই সামনে এনেছিল, একটা হচ্ছে দাস ক্যাপিটাল, এটাই ওনার শ্রেষ্ঠ বই। আরেকটা বই কি ছিল, আরেকটা বই তার ছিল যে বইটাকে ফ্রিডি এঙ্গেলস তোমার কি করেছিল, তোমার এডিটিং করেছিল, তাই তো? এই বইটার একটা গুরুত্ব ছিল। তাহলে এই যে আমি বললাম যে ক্যাপিটালের কথা বললাম, ক্যাপিটাল ছাড়া মার্কসের লেখা পুঁজি, ক্যাপিটালের কথা বললাম, এটা কিন্তু দাঁড়িয়েছিল দীর্ঘদিন যাবৎ। বর্তমানেও কিন্তু মার্কসকে আমরা কেউ অস্বীকার করতে পারি না। ঠিক আছে, হয়ে গেল এই জায়গাটা। এবং বলেছিল সমাজ ও রাষ্ট্রে সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠিত হবে। তাহলে মানে সর্বহারা মানে হ্যাভ নট, প্রলেতারিয়েত যা বলো তোমরা, ঠিক আছে, এই যে শ্রেণীটাকে আমরা বলছি সাকুলত আমাদের ফরাসি ভাষায়, তাহলে সর্বহারা শ্রেণীদের জন্য কিন্তু কথা সেই সময় বলা হয়েছিল। যাই হোক, এবার দেখো ফ্যাক্টরি প্রথা, একটা ফ্যাক্টরির কথা বলা হয়েছিল। এই যে শিল্প বিপ্লবের ফলে বড় বড় কলকারখানার উদ্ভব হতে থাকে এবং এটা থেকে ফ্যাক্টরি তৈরি হয়। ফ্যাক্টরি প্রথার কাছে কুটির শিল্প টিকে থাকা সম্ভব না। কারণটা এটাই, কুটির শিল্পে অনেক শ্রমসাধ্য, ঠিক আছে, মানে সময় সাধ্য যেটাকে আমরা বলবো, তার সঙ্গে তার এই লাভ করাটার দিকে অনেকটা সময় ওয়েট করতে হবে। কিন্তু ফ্যাক্টরিতে তাড়াতাড়ি জিনিসপত্র তৈরি হবে, বিক্রি বাড়বে, বিক্রি বাড়লে উপনিবেশ তৈরি হবে, আর উপনিবেশ থাকলে বাজার থাকবে। বেশ, এবারে আমরা এই কল্পনাশ্রয়ী সমাজতন্ত্রবাদীদের কথা বললাম, যিনি যারা বলেছিল ভাবে এই শোষণহীন পৃথিবীর কথা, মালিকানাহীন পৃথিবীর কথা যারা বলেছিল, তারা হচ্ছে চার্লস ফুরিয়ার, ঠিক আছে, রবার্ট আওয়েন, সেন্ট সাইমন, এই তিনজনকে বলা হয় কি এক কথায় কল্পনাবাদী সমাজতন্ত্রবাদী। কেন? কারণ বলছে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বললে কোনো বাস্তব পথের সন্ধান দিতে পারছে না, কিভাবে এই পরিবর্তনটা হবে। ঠিক আছে, শোষণের বিরুদ্ধে কথা বলেছিল, তাই কার্ল মার্কস যেটা বললাম এদেরকে বলেছিল ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদী বা অবাস্তব কল্পনাশ্রয়ী বা স্বপ্নবিলাসী সমাজতন্ত্র। ঠিক, আচ্ছা, এবার দেখো ইউটোপিয়ান সমাজতন্ত্রবাদীদের চিন্তাধারার প্রধান বৈশিষ্ট্য কি ছিল। এরা বলেছিল শ্রেণী সংগ্রামের কোনো তত্ত্ব বলেনি, ঠিক আছে, শোষণহীন পৃথিবীর কথা বলছে কিন্তু শ্রেণী সংগ্রামের কথা বলছে না। তারা শ্রমিক মালিক সুসম্পর্কের কথা বলছে, যেটা খুব বিরল, যেটা খুব বিরল, ঠিক আছে, বলছে এটা হয়েই থাকবে, কিন্তু যদি না হয় তাহলে কি করবে তার কথা কিন্তু বলছে না। তাই এদের ব্যবস্থাটা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা, সেটা কিন্তু কখনোই ভালোভাবে কাজ করেনি, বাস্তবতাহীন ভাববাদী। এবার সেই জায়গায় মার্কসের যেটা এসেছিল কমিউনিস্ট ম্যানিফেস্টো, যেটা আমি বললাম 48 সালে, আর একটা কথা বইয়ের কথা বলবো, সেটা হচ্ছে দাস ক্যাপিটাল। এখানেই উনি কিন্তু বলেছিলেন যে এই শ্রেণী সংগ্রামের তত্ত্ব, তাই তো, যেটাকে আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ বলি, যেখানে উনি বলছেন যে একটা শ্রেণী সংগ্রাম চলবে, শ্রেণী সংগ্রাম কখনো বন্ধ হবে না, মালিক শোষণ করবে আর শ্রমিক এই শোষণ থেকে বেরোবে, তার জন্যই লড়াইটা থাকবে। এবং সেই লড়াইটা কিভাবে থাকবে, একটা প্রসেসে, সুন্দর একটা প্রসেসে, সেটার জন্য মার্কসের ম্যানিফেস্টো ইম্পর্টেন্ট। এবার রাষ্ট্রীয় সমাজতন্ত্রবাদ বলে একটা কথা উঠে এলো, যে বলছে সমাজতন্ত্রটা রাষ্ট্রের বাইরে হবে না, রাষ্ট্রটাকে বাঁচিয়ে রাষ্ট্রের মধ্যে, তাই তো, যেটা হচ্ছে সমষ্টিবাদ। ঠিক আছে, এটা বলছে এর প্রবক্তা হবে কারা, শ্রমিক, শ্রমিকই সবকিছু ঠিক করবে, কিন্তু সম্পত্তি বা সম্পদ সেটা রাষ্ট্রের বাইরে বেরোবে না, যে শ্রমিক কল্যাণের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা রাষ্ট্রের অবশ্য কর্তব্য। ঠিক আছে, এটা তো একবারই পারবে, দাস ক্যাপিটাল 1867, এটাকে এডিটিং করেছিল এঙ্গেলস, এটাকে বলা হয় সমাজতন্ত্রবাদের বাইবেল। ঠিক আছে, ফেবিয়ান সমাজতন্ত্রবাদ, ফেবিয়ান সমাজতন্ত্রবাদ কোথায় হয়েছিল, এটা আয়ারল্যান্ডে হয়েছিল, এর মূল প্রবক্তা কে ছিল, জর্জ বার্নার্ড শ। ঠিক আছে, সংসদ পরিচালিত গণতন্ত্র, মেন কথা ছিল সংসদ পরিচালিত গণতন্ত্র। এবার এলো আমাদের সমষ্টিবাদ, তাই তো, যেটাকে আমরা বলি কালেকটিভিজম। এই কালেকটিভিজম বা সমষ্টিবাদের দুটো মূল বৈশিষ্ট্য আছে। এই মতবাদে বিশ্বাসী সমাজতন্ত্রীরা ধর্মঘট ও অন্যান্য শান্তিপূর্ণ পথে নিজেদের মতবাদ বাস্তবায়িত করার পক্ষপাতী ছিলেন। ঠিক আছে, ধর্মঘট করার কথা বলছে, আবার শান্তিপূর্ণ পথে যাওয়ারও কথা কিন্তু এরা বলেছিল। ঠিক আছে, যেটা এখনো চলে, এই মতবাদটা এক কথায় সমষ্টিবাদ।
ঠিক আছে। খ্রিস্টীয় সমাজতন্ত্রবাদ, যেখানে আমাদের সেই জেসাস ক্রাইস্টের সময় যেটা চলতো, এই নাজারেতে যেটা চলতো, তাই তো, সেইটা আমাদের কি বলবো কাজে লাগানো হয়েছিল। এবং এই যে শ্রমিক শ্রেণীর দুর্দশার জন্য বলা হয়েছিল যে দায়ী কি প্রতিযোগিতা, একটা প্রতিযোগিতার মার্কেটই সবকিছু নষ্ট করে দিতে পারে। ঠিক আছে। এই খ্রিস্টীয় সমাজতন্ত্রবাদটাও কিন্তু আমাদের বিশ্বযুদ্ধের আগে খুব কাজে লেগেছিল। ঠিক আছে। চরমপন্থী সমাজতন্ত্রীরা কমিউনিস্ট এবং তাদের মতাদর্শ কমিউনিজম নামে পরিচিত। এই কথাটা ভালো করে মনে রাখবে, যেটা এখনো মানা হয় যে আমাকে পরিশ্রম যদি আমি করে থাকি আমাকে শ্রমের মূল্য দিতেই হবে। নৈরাজ্যবাদী, তাই তো। এবার নৈরাজ্যবাদীর একটা খুব সুন্দর ইংরেজি আছে, যেটাকে আমরা বলি অ্যানার্কি, তাই না। এবার এই অ্যানার্কিজমের কথা যিনি প্রথম বলেছিলেন তার নাম জোসেফ প্রুধো। ঠিক আছে। ওনাকে বলা হয় আমাদের ফাদার অফ অ্যানার্কি বা নৈরাজ্যবাদের জনক, ফাদার অফ অ্যানার্কিজম। এবং এই যে বলছে, তিনি বলেছিলেন যে গির্জা, পুঁজিবাদ, ঠিক আছে, রাষ্ট্র, এই যে জায়গাগুলো আছে সেটা হচ্ছে আমাদের একটা আইনের মাধ্যমে আমাদের সব বেঁধে রাখছে। সেই সব রকমের আইনটাকে কাটিয়ে উঠতে হবে এবং একটা প্রাকৃতিক রাষ্ট্র গঠন করতে হবে। এই যে প্রাকৃতিক রাষ্ট্র গঠনের কথা বললো, এটাই হচ্ছে আমাদের মেনলি নৈরাজ্যবাদী। বলছে মানুষ পুরো নিয়ন্ত্রণ মুক্ত, মানে আর কোনো নিয়ন্ত্রণ, মানে তাকে কন্ট্রোল মধ্যে থাকবে না, কন্ট্রোলের বাইরে যাবে। ঠিক আছে। এইবার যেটা বলেছিলাম সেটা হচ্ছে আস্তে আস্তে যেটা এলো, শিল্প বিপ্লবের ফলে উপনিবেশ তৈরি হলো, আর উপনিবেশ নিয়েই হলো হচ্ছে গন্ডগোল। তাহলে এবার সাম্রাজ্যবাদ এলো। সাম্রাজ্যবাদ ব্যাপারটা কি? জুলিয়াস সিজার, তাই তো, আলেকজান্ডার দি গ্রেট, নেপোলিয়ন বোনাপার্ট, এরা যে যুদ্ধ পদ্ধতি দিয়ে কাজ করত এবং সেই প্রাচীন যুগ থেকে আনুমানিক বিশ্বযুদ্ধের ওই সময়টা 1914 বা 1915 পর্যন্ত যে সাম্রাজ্যবাদটা ছিল, জমি দখল, তাই তো, সেটাকে আমরা বলতে ভৌমিক সাম্রাজ্যবাদ। ঠিক আছে, মনে থাকবে এটা, তাকে ভৌমিক সাম্রাজ্যবাদ বলা হয় 1915, মানে বিশ্বযুদ্ধের পরের বছর অবধি। তারপরে এলো কি আধুনিক সাম্রাজ্যবাদ বা নব সাম্রাজ্যবাদ। এটা হচ্ছে 1870, যখন জার্মান ইউনিফাইড হয়ে গেল, মানে জার্মান আমাদের কি বলবো সম্পূর্ণভাবে ঐক্যবদ্ধ হলো, তখন ইউরোপের শিল্পোন্নত জাতিগুলি তারা কি করলো, তারা এশিয়ার আফ্রিকার যে জায়গাগুলো অনাবিষ্কৃত ছিল, আবিষ্কার সবে হলো, ঠিক আছে, ওই অঞ্চলগুলো নিয়ে কাড়াকাড়ি শুরু করলো। এবং যার জন্য কি হলো, নিজেদের মধ্যে ওরা যুদ্ধে সামিল হলো, কাঁচামাল চাইলো ওখান থেকে, ওখানে একটা বাজার তৈরি করতে চাইলো, এবং সেটা নিয়ে ওই অঞ্চলে কি অধিকার নেবে সেটা নিয়ে 1878 সালে বার্লিন কংগ্রেস, তারপরে 1885 সালে আবার বার্লিন কংগ্রেস কি করলো, আমাদের একটা ভাগাভাগি করে দিল, যেটাকে আমরা এক কথায় বলি আফ্রিকা ব্যবচ্ছেদ। ঠিক আছে, মনে থাকবে আধুনিক সাম্রাজ্যবাদের ব্যাপকতা অনেক বেশি, তাই তো। বিজিত দেশের সকল সম্পদ, প্রজাশক্তি, সংস্কৃতি, জনবল, অর্থনীতি সবকিছুকে ওরা গ্রাস করে সাম্রাজ্যবাদী দেশের স্বার্থে ব্যবহার করাই ওদের আধুনিক সাম্রাজ্যবাদের মূল বৈশিষ্ট্য ছিল। আগে যেমন জায়গাটাকে নিল, নিয়ে সম্পদ কিছু নিয়ে ছেড়ে দিতে পারতো, কিন্তু এবার বললো সেই অধিকারটা রেখে দিল। এবার সেই জাতি গোষ্ঠী তাদের উপরেও একটা কায়েম করলো নিজেদের আধিপত্য, যেমন ব্রিটিশ, তাই না। আমরা দেখেছি যে দীর্ঘকাল 47 সাল পর্যন্ত আমরা ওই ব্রিটিশের আন্ডারেই কাজ করেছি, সবকিছু তাদেরকেই ট্যাক্স দিয়েছি। ওটা হচ্ছে আধুনিক সাম্রাজ্যবাদ। আচ্ছা, সাম্রাজ্যবাদের যুগ হচ্ছে 1870 থেকে 1914, এটা হচ্ছে সাম্রাজ্যবাদের যুগ। কারণ এই যুগটার সময় আমরা দেখেছিলাম এশিয়া এবং আফ্রিকা মহাদেশের অনেক কিছুই ভাগাভাগি হয়েছিল। আর আরেকটা জিনিস তোমাদের মনে রাখতে হবে, এটা ভুললে একেবারেই চলবে না, যে এই 70 থেকে 1914 ওরা আপাত শান্তির আড়ালে ওরা কিন্তু অস্ত্রের শান দিয়েছিল, তাই এটাকে বলে আর্ম পিস, সশস্ত্র শান্তির যুগ। বিখ্যাত ঐতিহাসিক ডেভিড টমসন এই টার্মসটাকে ইউজ করেছিল, আর্ম পিস বা সশস্ত্র শান্তির যুগ। ঠিক আছে, আবার এটাকে আমরা বলি সাম্রাজ্যবাদের যুগ, একই রকম ভাবে। ঠিক আছে, এইবারে এইখান থেকে আমরা চলে যাব, সেটা কোথায়, সেটা যাব হচ্ছে শিল্প বিপ্লবের ফলে বিভিন্ন ইউরোপীয় দেশের মধ্যে যে কাঁচামাল আর বাজার দখলের উপনিবেশ স্থাপনের যে প্রতিযোগিতা হয়েছিল,
যার জন্য আমরা কি দেখেছিলাম, সেটা হচ্ছে এই আফ্রিকা ব্যবচ্ছেদ করা হয়েছিল। যেখানে জনসংখ্যা বেশি তাদেরকে লেবার করে কাজে লাগিয়ে দেওয়া হতো, এবং একই সঙ্গে ওরা আবার বুদ্ধি করে খ্রিস্ট ধর্মের প্রচারটাও করে দিয়েছিল। ঠিক বিখ্যাত ঐতিহাসিক হবস বম 1902 খ্রিস্টাব্দে আমাদের না জে.এ. হবসন, আগে হবসনের কথা আসবে। হবসন বলেছিলেন যেটা, সেটা হলো আমাদের পুঁজিবাদের কথা। পুঁজিবাদের কথাটাকে উনি বলেছিলেন, এবং পুঁজিবাদের কথাটার এটাই অর্থ ছিল যে ওদের বাড়তি মূলধন আমাদের যদি দরিদ্রদের মধ্যে আমরা বিলি করে দিই তাহলে কিন্তু রাষ্ট্রের কোনো লাভ নেই, রাষ্ট্রের মধ্যে ওটাকে রাখতে হবে, প্রয়োজনে ওটা যুদ্ধের জন্য খরচা করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ওনার একটা তত্ত্ব ছিল, যে তত্ত্ব উনি 1902 সালে দিয়েছিলেন, পুঁজিবাদের তত্ত্ব। তাই তো নয়া সাম্রাজ্যবাদ এই সময় শুরু হয়ে গেল এশিয়া আফ্রিকার অনুকূল দেশগুলির সাম্রাজ্য বিস্তারের জন্য, এবং একই সঙ্গে আমরা এখান থেকে এশিয়া আফ্রিকার অনুন্নত দেশগুলিতে আমরা ঢুকলাম, এবং স্বার্থান্বেষী বণিক ও রাজনৈতিক ব্যক্তিরা প্রবেশ করে সাম্রাজ্য প্রতিষ্ঠায় অগ্রসর হলো। মানব কল্যাণ, নিপীড়িতের সেবা প্রভৃতি উদ্দেশ্যে খ্রিস্টীয় ধর্মপ্রচারকরা এশিয়া আফ্রিকার এই কান্ট্রিগুলোতে প্রবেশ করে প্রচার শুরু করলো। ঠিক আছে, হয়ে গেল। এইবার আফ্রিকা ব্যবচ্ছেদ যেটা বলে দিয়েছিলাম আমি, 1885 থেকে শুরু হয়েছিল। 19 শতকের শেষ আর 20 শতকের সূচনায় ব্রিটেন, ফ্রান্স, জার্মান এই দেশগুলোর মধ্যে এটা ভাগ হয়েছিল। ঠিক আছে, আফ্রিকা ব্যবচ্ছেদটাই তাদের একটা মূল লক্ষ্য ছিল, কিন্তু তখন আফ্রিকা একটা অন্ধকারাচ্ছন্ন মহাদেশ, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, এবং অন্ধকারাচ্ছন্ন মহাদেশ হওয়াতে এটা যখন আবিষ্কার হলো, যখন ধর্মপ্রচারকরা এটাকে আবিষ্কার করলো, এমনি পাশা, ঠিক আছে, লিভিংস্টোন এদের বর্ণনা অনুযায়ী, তখন ওরা বুঝতে পারলো যে এখানে আমরা উপনিবেশ তৈরি করতে পারি। ঠিক আছে, বেশ। এবার দেখো, আফ্রিকা নিয়ে যখন ভাগাভাগি বা কাড়াকাড়ি, এটা 20 বছর ধরে চলেছিল, 1880 থেকে 1900, মানে 1900। এখানে বলছে আফ্রিকা মহাদেশের 90% এলাকা নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছিল, 10% খালি রেখে দিয়েছিল। ইউরোপীয় শক্তিগুলির ক্ষিপ্রতা দেখিয়েছিল, আফ্রিকা নিয়ে এটা আমরা কাড়াকাড়ি বলি। ঠিক আছে, আর ইউরোপীয়রা এখানে একটা বড় কাজ করতে চেয়েছিল। 1 নম্বর হচ্ছে যে প্রাকৃতিক সম্পদ আছে বলে একটা বড় উপনিবেশ করা যাবে এখানে, আর একটা হচ্ছে এই রাস্তাঘাট, যেটা হচ্ছে বাণিজ্য সম্প্রসারণে কাজ করবে। ঠিক, আর ইটালি আর জার্মানি ঐক্য সাধনের পর উপনিবেশ স্থাপন জাতীয় গৌরবের একটা মানদণ্ড বলে বিবেচিত হয়েছিল। ঠিক আছে, মনে থাকবে। আচ্ছা, এখানে কোনো যুদ্ধ কিন্তু হয়নি, এটা মনে রাখবে। এই বন্টন সম্পন্ন হয়েছে মাত্র 30-40 বছরের মধ্যে। ঠিক আছে, সিসিলি রোডস, উনি রোডেশিয়া, পর্তুগিজ, ঠিক আছে, ইংরেজ পর্তুগিজ, পশ্চিম আফ্রিকা, পর্তুগিজের পূর্ব আফ্রিকার মধ্যবর্তী স্থানে ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠা করে স্থানের নাম দেন রোডেশিয়া। ইংরেজ আর পর্তুগালের মধ্যে দিয়ে এই আফ্রিকার রাস্তাটা, যাকে আমরা রোডেশিয়া বলি। ঠিক আছে, চাঁদের পাহাড়ে আমরা পেয়েছিলাম। এই যে 70-এ ওলন্দাজরা আফ্রিকার কেপ কলোনি, কেপ অফ গুড অফ নাটাল, অরেঞ্জ উপত্যকা, ট্রান্সভাল এগুলো দখল করে নিয়েছিল, সোফালা। আর 70-এর পর নীল উপত্যকা ও কঙ্গো উপত্যকা ওদের কাছে কিন্তু অজ্ঞাত ছিল। পরবর্তীকালে আফ্রিকায় কি হয়েছিল, যুদ্ধ হয়েছিল আমাদের ইংরেজদের সঙ্গে, কাদের, ডাচদের, তাই তো, যেটাকে আমরা বুয়ারের যুদ্ধ বলি। এই যে বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোল্ড একটা বিরাট বড় ভূমিকা নিয়েছিল। আফ্রিকার স্ট্যানলি আফ্রিকা আবিষ্কারে একটা বড় কাজ করেছিল। 76-এ তিনি ব্রাসেলস শহরে ইউরোপীয় রাষ্ট্রগুলি এক সম্মেলনের আহ্বান করেছিলেন। ঠিক আছে, হয়ে গেল। বিসমার্ক এখানটাতে সাধু দালালের কাজ করেছিল। ফন্টেল ভেরাইল বিসমার্ক বিস্তার নীতি গ্রহণে বাধ্য হয়েছিল, কারণ বিসমার্কের উদ্দেশ্য এটা ছিল আফ্রিকা নিয়ে কারাকারিতে উনি ব্যস্ত থাকতে চাননি। আফ্রিকা, ক্যামেরুন, টোগোল্যান্ড দখল হয়ে যায়, জার্মানি আবার দক্ষিণ পশ্চিম আফ্রিকাটাও পেয়ে যায়। ঠিক আছে, অ্যাডওয়ার্ড যুদ্ধ 1883-তে ইটালি লোহিত সাগরে অবস্থিত এরিত্রিয়া ও আফ্রিকার পূর্ব উপকূলে সোমালিল্যান্ড দখল করে। এই দুই স্থানের মধ্যে সংযোগ হলে অ্যাডওয়ার্ড যুদ্ধে পরাজিত হয়। 2000 স্থাপন উদ্দেশ্যে অ্যাবিসিনিয়া দখলের উদ্যোগে ইতালি অ্যাবিসিনিয়াতে বন্দী হয় এবং ক্রিসপি মন্ত্রিসভার পতন ঘটে।
আমরা শেষ করলাম আমাদের পুরো সমাজতন্ত্র আফ্রিকা ব্যবচ্ছেদ, একটা বড় চ্যাপ্টার। নেক্সট চ্যাপ্টার আমরা রুশ বিপ্লব পড়াবো, তোমরা একটু শুনবে, তারপরে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার।